হ্যালো বন্ধুরা, তোমরা সকলে হয়তো এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি আইএলটিএস নিয়ে কথা বলবো এবং সেটি হচ্ছে আইএলটিএস একাডেমি। সাধারণত আমরা স্টুডেন্টরা বিদেশে পড়তে যাওয়ার জন্য ব্যাচেলার্স হোক বা মাস্টার্স হোক আইএলটিএস একাডেমি দিয়ে থাকি। আর এবং সেই পরীক্ষাটি আমাদের দেশে দুইভাবে দেওয়া যায়, আইএলটিএস অন পেপার অ্যান্ড আইএলটিএস অন কম্পিউটার। তো বর্তমানে তো কম্পিউটার বেশি চলছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আইএলটিএস অন পেপারের কোয়েশ্চেন লিকের, এই কারণে পেপারের মূল্যটাও কমে যাচ্ছে। তো আমিও সেই হিসেবে আইএলটিএস অন কম্পিউটার দিয়েছি এবং আমার ব্যান্ড স্কোর এসেছে 7.5। এবং এই 7.5-এ আমি কোথায় কত পেয়েছি তোমাদেরকে এক্সপ্লেন করবে একটু পরে, এবং আমার ভুল কী ছিল এবং আমি কি ঠিক করতে পারতাম এইটা তোমাদেরকে জানাবো। এবং আমার প্রিপারেশনে আমি কতদিন সময় নিয়েছি সেগুলো সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো আমি যদি আমার স্কোরগুলো আলাদাভাবে দেখি তাহলে আমি দেখতে পারবো আমার প্রত্যেক স্কেলে, যেমন লিসেনিংয়ে ছিল 8.5, রিডিংয়ে ছিল 9, আমার রাইটিংয়ে একটু খারাপ হয়েছিল কারণ আমার খুব বেশি কম্পিউটারে টাইপ করার অভ্যাস নেই। তাছাড়াও আমি সেই মুহূর্তে হঠাৎ করে ঠিকমতো লিখতে পারিনি কারণ আমার প্র্যাকটিস ছিল না রাইটিং অনেক দিন ধরে। তো সেখানে আমি পেয়েছি 6, এবং আমার স্পিকিংয়ে ছিল 6.5। রাইটিংটা দেওয়ার পরে একটু প্রেশারাইজড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, প্রেশার পেলে বা প্রেশার পাওয়া বলতে প্রস্রাবের কথা বলছি না, মানে প্রেশার পেলে বা তুমি চাপে থাকলে তোমার স্পিকিংটা খারাপ হতেই পারে। আমার স্পিকিংটা ছিল একজন নেটিভ ব্রিটিশ ওমেনের সাথে, যিনি আমার সাথে ভিডিও কলে কথা বলছিলেন, এবং তার সাথে কথা বলে ভালো ছিল, কিন্তু বিষয় হল সবগুলো বিষয় একটু আমার অন্যরকম টপিকে এসে গেছে। যেমন যে জিনিসগুলোর সাথে আমি অভ্যস্ত নই সেই ধরনের টপিক এসে গেছে। তো আমার মনে হয়েছে এটি আমার ক্ষেত্রে একদম জেনুইন পরীক্ষা হয়েছে। যে জিনিসগুলো আমি জানি না সেগুলো সম্পর্কে কথা বলতেছি। তো হ্যাঁ, এইটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এইটা একদম রিয়েল টেস্টের মতো হয়ে গেছে। হঠাৎ করে তুমি কারো সাথে কথা বলতেছো, তুমি বিদেশে গিয়ে কারো সাথে কথা বলতেছো, তার সাথে তুমি কেমন করে রেসপন্স করবা তেমনটা হয়ে গেছে। তো ১ম এ শেয়ার করে নিই আমি আমার প্রিপারেশন কতদিন ধরে নিয়েছি। আমি আইএলটিএস পরীক্ষা দিব ভাবছিলাম ডিসেম্বরে, কিন্তু সেটা আমি দিয়েছি অক্টোবরে। তো সেই ক্ষেত্রে দেখা গেলে আমার প্রিপারেশনটা একটু আগায় নিয়ে এসেছি। আমি ডিসিশন নিলাম যে আমি ডিসেম্বরে এক্সাম না দিয়ে অক্টোবরে যদি দেই তাহলে আমি নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবো। এই চিন্তাভাবনা করে আমি অক্টোবরে এক্সামটা দিয়ে দিলাম, এবং কতদিনের প্রিপারেশন নিয়ে? শুধুমাত্র ১৫ দিনের প্রিপারেশন নিয়ে। হ্যাঁ, আমি এটা বলব না শুধু ১৫ দিনের প্রিপারেশনে আমাকে এই স্কোর এনে দিয়েছে, কারণ আমরা ১২ বছর ধরে ইংলিশ পড়ছি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা ইংলিশ পড়ছি। সবকিছু প্রতিনিয়ত শিখছি। তো তাহলে এখানে তফাৎটা আনবে কোথায়? শুধু কোর্সের স্ট্রাকচারে বা এক্সামের স্ট্রাকচারে। আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে যে এক্সামগুলো থাকে সেখানকার স্ট্রাকচার এবং আমাদের যে বেসিক এক্সামগুলো হয় ইংলিশ ফর টুডের ক্ষেত্রে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সেগুলো একটু ভিন্ন হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে ভালো মতো স্ট্রাকচারটা বুঝে তারপর এক্সামে যেতে হবে। তা না হলে আমরা ঠিকমতো এক্সামটা কভার করতে পারবো না। সেখানে টাইম লিমিট আছে, প্রত্যেকটা কোশ্চেন টাইপ আছে, এগুলো সব কিছু ভালো মতো বুঝে তারপর যেতে হবে। লিসেনিংয়ের ক্ষেত্রে সাধারণত আমার একটাই টিপস থাকবে যে তোমরা ভালো মতো ইংলিশ ভিডিও দেখো এবং ইংলিশ ভিডিও দেখে ওগুলো কি বলছে সেগুলো বোঝার ট্রাই করো। আমি ছোটবেলা থেকে ইংলিশ মুভি প্রচুর দেখতাম। মার্ভেল থেকে শুরু করে হ্যারি পটার সিরিজ এবং ব্রিটিশ আমেরিকান প্রত্যেক অ্যাকসেন্ট আমি কম বেশি বুঝতাম। তো এই কারণে আমার লিসেনিংয়ে খুব একটা প্রবলেম হয়নি। আমি লিসেনিংয়ে কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি, মক টেস্ট কয়েকটা দিয়েছি। সেটাও দিয়েছি, ব্রিটিশ কাউন্সিলে বুক করেছিলাম, তাদের একটি ফ্রি কোর্স ছিল, সেখান থেকে কয়েকটা মক টেস্ট দিয়েছি, দিয়ে আমি এক্সাম দিতে গিয়েছি। তো দেখা গেছে হ্যাঁ, ভালো হয়েছে, 8.5 পেয়েছি। দ্যাটস ইনাফ ফর মি। বাট তুমি যদি আরও ভালো করতে চাও তাহলে প্র্যাকটিস করা অবশ্যই দরকার। এখন তোমার মনে হতে পারে তোমার অত ভালো লিসেনিং স্কিলটা অতটা ভালো না, তাহলে কি করবা? তুমি বেশি করে প্র্যাকটিস করো, লিসেনিং করো, বেশি করে প্র্যাকটিস করো, বেশি করে একটু মুভি দেখো, এবং পর্যাপ্ত পরিমাণ সময় রাখো এক্সামের জন্য। তুমি সময় নিয়ে তারপর এক্সাম দাও। রিডিংয়ের ক্ষেত্রে বলবো কিভাবে আমি 9 পেয়েছি সেটা এখন বলছি। বিষয়টা হচ্ছে, রিডিং আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসি। আর যারা বই পড়ে, বিশেষ করে নভেল পড়ে ইংলিশে, তাদের ক্ষেত্রে পড়া অনেক সহজ হয়ে যায়। কিন্তু বাস্তব কথা হলো আমি কিন্তু বই পড়তাম না এবং পড়িও না এখন পর্যন্ত। মানে নভেল এই টাইপের বই পড়ি না। তো আমার রিডিংটা এত ভালো হলো কিভাবে? বিষয়টা হচ্ছে,
তুমি রিডিংয়ে যদি প্রেশারাইজ ফিল করো যে আমি এটা পারবো না বা এটা খুঁজে পাচ্ছি না, তাহলে তোমার কাছে ভেজাল হয়ে যাবে। কিন্তু তুমি যদি কিছু বেসিক স্কিল ব্যবহার করো, যেমন স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, তাহলে অনেক সহজেই কাজগুলো করে ফেলতে পারবে। স্কিমিং হচ্ছে খুব তাড়াতাড়ি বিষয়টা পড়ে সেটা সারমর্ম বোঝার চেষ্টা করা। ধরে নাও ওখানে আমাদের কাছে বিভিন্ন প্যাসেজ দেওয়া আছে রিডিং এর ক্ষেত্রে, তুমি প্যাসেজগুলো পড়ে দেখে নেবে যে এটা সারমর্ম কি এবং কোশ্চেনে যেটা বলেছে তার সাথে এটা মিলছে কিনা। এবং স্ক্যানিং হচ্ছে কোশ্চেনে ধরে নাও কোনো একটা সাল দেওয়া আছে, কোনো একটা ব্যক্তির নাম দেওয়া আছে বা কোনো একটা প্রজেক্টের কথা বলা আছে, তুমি ম্যাচ করে দেখবা কোন প্যাসেজের সাথে সেটা মিল যাচ্ছে, কোন সালের সাথে কোন নামের সাথে সেটা মিলে যাচ্ছে। এটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং এ তুমি প্যাসেজটা এক নজরে দেখে যাচ্ছ। তো এই দুটো স্কিল সব থেকে ভালো কাজে দিয়েছে আমার। তোমরা এই দুটাও দেখবা, পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের যে ফ্রি কোর্স থাকবে সেটা তো অবশ্যই দেখে নেবা। এখন যদি রাইটিং এর কথায় আসি, রাইটিং এ তোমরা জানো দুইটা আমাদেরকে টাস্ক থাকে। প্রথমটাতে একটু মার্ক কম থাকে, দ্বিতীয়টাতে মার্ক কম বেশি থাকে। প্রথমটার জন্য 20 মিনিট, দ্বিতীয়টার জন্য 40 মিনিট। আমি যে ভুলটা করেছি, আমি প্রথমটা অ্যান্সার করার জন্য 25 মিনিট থেকে 26 মিনিট নিয়েছি। তো এই কারণে আমি দ্বিতীয়টাতে একটু গিয়ে কম সময় পেয়েছি এবং আমি অনেকদিন ধরে রাইটিং প্র্যাকটিস করি না। আমি ভেবেছি প্যারাগ্রাফের মতো তো লিখতে পারি, আমি তো আগে থেকে প্যারাগ্রাফ মুখস্থ করতাম না, আমি তো নিচে গিয়ে লিখতাম, শুধু ধারণা নিয়ে যেতাম, নিচে লিখতাম, তো হয়তো পারবোই। এই কারণে আমি খুব একটা প্র্যাকটিস করিনি, গিয়েছি ভাবলাম যে পারবো অবশ্যই। তো অনেকদিন ধরে প্র্যাকটিস করিনি। হ্যাঁ, আমি ল্যাপটপে একটু টাইপিং করতাম কিন্তু খুব বেশি করা লাগতো না, যেহেতু আমি একটু মাঝে মাঝে প্রোগ্রামিং করি, আমার অত বেশি টাইপিং করা লাগে না। তো আমার স্পিড অতটা ভালো ছিল না, স্পিড ভালো ছিল কিন্তু অতটা ভালো ছিল না। এখন ওখানে গিয়ে আমাকে লজিটেকের কিবোর্ড দিয়েছে, এখন কিবোর্ডে গিয়ে একটু মিসম্যাচ হয়ে গেছে, কিবোর্ডে একটু উঁচু নিচু থাকে, আর ল্যাপটপে তো আমাদের প্লেন থাকে এবং আমরা খুব স্মুথলি টাইপ করতে পারি। তো ওই কারণে এবং হঠাৎ করে চিন্তা করে লেখা, এসব কিছুর কারণে আমার রাইটিংটা একটু খারাপ হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো 6 এর নিচে চলে যাবে, বাট 6 পেয়েছি, দ্যাটস ইনাফ টিল নাও। তো এরপর আসেন স্পিকিং এর বেলায়। স্পিকিং এর বেলায় আমার ছিল একজন নেটিভ ব্রিটিশ মহিলার সাথে কথা। তিনি আমাকে কিছু টপিক জিজ্ঞেস করেছিলেন অ্যাজ ইউজুয়াল। তো আমার স্পিকিং এর পার্ট 1 আমার বেশ ভালো হয়েছিল। পার্ট 1 বেশ ভালো হওয়ার পর পার্ট 2 তে গিয়ে যখন আমাকে 2 মিনিটের জন্য কথা বলতে হতো, তো আমার টাইম সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। উনি আমাকে একটা টপিক দিয়েছেন, আমি সেই টপিক সম্পর্কে নোট করেছি, করে কথা বলা শুরু করেছি। কিন্তু আমি ভুলটা করেছি কি, আমি সাধারণত আগে স্পিকিং খুব একটা প্র্যাকটিস করিনি, অল্প প্র্যাকটিস করেছি। তো যখন প্র্যাকটিস করিনি আমি বুঝতে পারিনি যে এখন 1 মিনিট হয়েছে না 2 মিনিট হয়েছে। তো যতদূর সম্ভব আমার মনে হয়েছে আমি কথা বলেছি 1 মিনিটের কাছাকাছি বা 1 মিনিট একটু পার করেছি। আমি ঠিক 2 মিনিট কথা বলতে পারিনি। আমি সময় সম্পর্কে ধারণা নিতে পারিনি। তো এই কারণে আমার কথাটা একটু কম হয়ে গেছিল। তো উনি চাচ্ছিলেন আমি যাতে আরো কিছু বলি। তো উনি আমাকে আরেকটু কোয়েশ্চেন করলেন যে আমি কিছু বলতে পারি কিনা বা আরো কিছু বলতে চাই কিনা। তো আমি সেই মুহূর্তে হঠাৎ করে কি তেমন কিছু বলতে পারিনি এবং আমি ওইটার কারণে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম ওই মুহূর্তে, যে আমি এই ভুলটা করে ফেললাম। আমার পুরো এক্সামটা মোটামুটি ভালো গেল, কিন্তু শেষ মুহূর্তে এসে আমি এই ভুলটা করে ফেলেছি। এই চিন্তাভাবনার কারণে আমার পার্ট 3 তে গিয়ে খুবই খারাপ হয়ে গেছে। বাট ওভারঅল, যেহেতু তোমরা জানো স্পিকিং এর ক্ষেত্রে 2 জন আমাদের স্পিকিংটা এক্সামিন করে। একজন ভিডিওটা দেখে এক্সামিন করে, একজনের সাথে আমরা সরাসরি কথা বলি, তিনি এক্সামিন করে। তো 2 জনের ওভারঅল মার্কের ক্ষেত্রে আমি অ্যাভারেজ করে 6.5 পেয়েছি এবং আমার টোটাল অ্যাভারেজ এসেছে 7.5 এবং এইটা মনে হয় ইনাফ, বেশ কিছু কান্ট্রির জন্য ইনাফ, কারণ আমরা বিদেশে অনেক দেশে একাডেমিকের ক্ষেত্রে ব্যাচেলার্স করতে যেতে চাইলে 6 দিয়ে যেতে পারি। তো সেইখানে ওভারঅল 7.5 ইনাফ। কিন্তু তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক ব্যান্ডে বা প্রত্যেক স্কিলে 6.5 এর নিচে রাখা যাবে না। যেমন আমার যেহেতু রাইডিংয়ে 6 আছে, 6.5 নেই, এই কারণে আমার অনেক দেশে বা অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে বাধা হতে পারে। তো অবশ্যই মনে রাখবা, পর্যাপ্ত সময় নিয়ে থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিতে হবে এবং ভয় করা যাবে না। তুমি প্রেশার না নিয়ে ঠান্ডা মাথায় এক্সামটা দিবা। আশা করছি সবকিছু ভালো মতো হয়ে যাবে।